আপনি ভাবেন যখন রাকেশ পাল ছিলেন এপিএসসির আমাদের চেয়ারম্যান, কত টাকা নেওয়া হতো? 5 to 10 লাখ এমনি ঘরে দিতে লাগতো ওদেরকে, জাস্ট ফর দ্য প্রিলিমিনারি স্টেজে। আসামের মতন জায়গাতে ইউথসদের ট্যালেন্ট নেই, আসামের মতন জায়গাতে ইউথসরা কিছু করতে পারবে না। যখনই পার্টি যেটা দায়িত্ব দিয়েছে সেটা সঠিক রূপে পালন করতে চেষ্টা করেছি। আমাদের একটা জিনিস দল থেকে শিখেছি যে আমরা সবসময় অন্তোদয় যেটা বলি, সমাজের শেষ ব্যক্তিকে কিভাবে প্রথম শ্রেণীতে আমরা আনতে পারি, সেটার জন্য আমরা বিজেপি করেছি। আপনি হয়তো দেখেছেন, আপনার জারুনতলা বাজার অব্দি রাস্তাটা হয়েছে, আর রাস্তাটা দেরি হওয়ার একটু কারণ হচ্ছে যে যখন রাস্তাটা এখন আসাম মালার যেটা রাস্তা হচ্ছে, ভারত মালার যেটা রাস্তা হচ্ছে, সেটাতে যখন ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য একটু টাইম লেগেছিল। মজবুত নির্মাণের জন্য চান সেরা মানের ব্লক আর ইট। কালাইনে আপনার বিশ্বস্ত ঠিকানা ম্যাট্রিক্স ব্লক এন্ড ব্রিক ইন্ডাস্ট্রি। আমরা প্রস্তুত করি কংক্রিট পেপার ব্লক, ব্রিক্স, কালার ব্লক এবং পার্কিং টাইলস। উন্নত মান টেকসই আর শক্তি, আকর্ষণীয় ডিজাইনের নিশ্চয়তা সহ বাড়ি, অফিস, মার্কেট কমপ্লেক্স কিংবা পার্কিং এরিয়ার জন্য আজও বেছে নিন নির্ভরযোগ্য সমাধান। আমাদের ঠিকানা লক্ষ্মীপুর পার্ট 2, জেবি রোড, কালাই, কাছাড়। যোগাযোগ করুন 9181221621। ম্যাট্রিক্স ব্লক এন্ড ব্রিক ইন্ডাস্ট্রি, গুণমানে আমাদের পরিচয়। নমস্কার, বাতায়ন ডিজিটালে স্বাগত জানাই। আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। সমাগত আসাম বিধানসভা নির্বাচন 26-এর এবং কাঠিগোড়ায় যাদের প্রত্যাশী প্রার্থীর তালিকা যেটা আপনারা দেখেছেন, তারপরও কিন্তু আরো 2-1 জনের আত্মপ্রকাশ ঘটেছে টিকিট প্রত্যাশী হিসেবে। তার মধ্যে একজন রয়েছেন মিমো দাস, স্টেট প্রটোকল কো কনভেনর বিজেপি আসাম প্রদেশ, ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন এবং ওনাকে স্বাগত জানাই। আহ, আমরা এইসব কার্যত বলেই ফেললাম যে আজকের এই যে আলোচনা বা আপনার সাথে আমাদের যে বার্তালাপের বিষয়টা আপনি নিশ্চিত বুঝেই গেছেন। তার আগে আমরা জানতে চাইবো যে আপনার রাজনৈতিক পরিচয় কি। বর্তমানে আমরা জানি যে আপনি স্টেট প্রটোকল কো কনভেনর বিজেপি আসাম প্রদেশের আছেন। বিগত দিনে আপনি আপনার বা রাজনৈতিক কেরিয়ার কিভাবে শুরু হয়েছিল, বা যদি বলা যায় যে রাজনীতির উত্থান কিভাবে শুরু হয়েছিল দাদা বলবেন? আমি বাতায়ন ডিজিটালের সবাই, আমাদের ভিউয়ার্স যারা যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে আমি নমস্কার জানাই, এবং আমাদের পৃথ্বীরাজ দাকে আমি নমস্কার জানাই। আমার বিশেষ করে আজকের যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন এখানে আপনাদের মাধ্যমে আমি নিজের কথাগুলো বলার জন্য, তার জন্য ধন্যবাদ জানাই আমি। আমার রাজনৈতিক কেরিয়ারের কথা যদি আমি বলতে চাই, বিগত 13-14 বছর আগে, আমি যখন অলমোস্ট 14 ইয়ার্স হবে, 14 বছর আগে যখন আমি ভারতীয় জনতা পার্টির যোগদান করেছিলাম। আমি যখন কলেজে পড়তাম, আমি সেকেন্ড সেমিস্টারে ছিলাম। যেহেতু আমার আইটি ব্যাকগ্রাউন্ড, সো আমাকে প্রথম দলে দায়িত্ব দিয়েছিল 2013 সনে। 12 সনে আমি বিজেপি জয়েন করেছিলাম, 13 সনে আমাকে দলে দায়িত্ব দিয়েছিল। সেই দায়িত্বটা আমার প্রথম হয়েছিল ভারতীয় জনতা যুব মোর্চার আসাম প্রদেশের। আমাকে সোশ্যাল মিডিয়ার কো কনভেনর দায়িত্ব দেওয়া হয়েছিল 2013 সালে। তার আগে আমি সংঘের লগে জড়িত ছিলাম। সংঘের সংঘ অর্থাৎ আরএসএস এর সঙ্গে জড়িত ছিলাম। বিজেপি প্রায় আরএসএস করার 1 বছর পরে বুঝেছি, যখন আমার একটা বন্ধু ছিল, আমার পড়াশোনা যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং ছিল, আমি গুয়াহাটিতে পড়াশোনা ছিল আমার, তো সেই সময় আমার একটা বন্ধু ছিল, ওর দ্বারাই ও আমাকে সংঘ কার্যালয়ে নিয়ে যায়, এবং আমরা গুয়াহাটির সংঘ যেটা আরএসএস এর মেন অফিস ছিল পল্টন বাজারে, সেখান থেকে আমার বিজেপির সঙ্গেও সেখান থেকে একটা আমার জীবনযাত্রা সেটা আমি আরম্ভ করি। আর এবং রাজনীতি জীবনের প্রথম দায়িত্বটা আমি 2013 সনে পাই আর কি। প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন যে আপনার পড়াশোনা আইটি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আইটি ব্যাকগ্রাউন্ড থাকা একজন ব্যক্তি এবং আপনি বলছেন যে আপনার ইঞ্জিনিয়ারিং করা, ঠিক আছে, তো এই রাজনৈতিক ময়দানে কেন আসলেন? আপনি তো ভালো চাকরি করতে পারতেন, ভালো ধরে নেন যেগুলো আপনার কোম্পানি হোক, ঠিক আছে, কর্পোরেট সেক্টরে কাজ করতে পারতেন, কিন্তু রাজনীতির ময়দানে আপনি কেন আসলেন? অ্যাকচুয়ালি আমরা যখন, আপনিও নিশ্চয়ই জানেন, বিগত 10-15 বছর আগে ভারতবর্ষের এবং আমাদের আসামের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতিটা সেরকম আফটার নরেন্দ্র মোদী কেম ইনটু পাওয়ার, আমরা যেটা বলতে চাই 2014 সালের পরে, যেটা মানুষের রাজনীতিক একটা
মানুষের চিন্তাধারা ছিল, স্পেশালি ইউথসের কথা যদি আমি বলি, হুম, আমরা সবসময় একটা জিনিস বলতাম, আমার যে বন্ধুরা ছিল, হুম, কলেজ মেটসরা ছিল, ওরা সবসময় বলতো যে রাজনীতি হয়েছে আমাদের ইন্টারেস্টের জিনিস নয়, সেটা সবসময় বলতো। যখন আমি 2013 সালে, যখন যেহেতু আমি সেকেন্ড সেমিস্টার আপনাকে বললাম, আমি হুম, যখন হুম, ছিলাম, যখন আমাকে প্রথম আমাদের রাজ্যিক সভাপতি আমার যখন দায়িত্ব দিয়েছিল, হুম, অফিসিয়ালি তখন আমাকে দায়িত্ব দিয়েছিল, তখন আমাকে বলেছে যে, তখন আমি জানতামও না ভালো টিকে, হুম, তখন আমাকে সোশ্যাল মিডিয়া, রাজ্যিকের সোশ্যাল মিডিয়ার পেজটা চালানোর আমার দায়িত্ব দিয়েছিল, অনেক গভীর দায়িত্ব। হুম, হুম, তখন আমি সঠিকভাবে সংগঠনও ঠিক করে বুঝি নেই, হুম, হুম, বাট যখন একটা গভীর একটা দায়িত্ব দিয়েছেন, একটা কথা আছে যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট হুম, রেসপন্সিবিলিটি। হুম, হুম, সো সেই হিসাবে যেগুলো দায়িত্ব পার্টি দিয়েছে আমাকে, হুম, সেগুলো দায়িত্বতে প্রত্যেক, আমি প্রায় আহ, 6-7 বছর আমি সোশ্যাল মিডিয়া আইটির সঙ্গে আমি পার্টির হয়ে কাজ করেছি, হুম, এবং ই লাইব্রেরি সেল ছিল সেটাতে কাজ হুম, করেছি। হুম, যখন 2017, 16-17, না, 2015 সালে যখন অমিত শাহ প্রথম আসামে আসেন, হুম, হুম, তখন গুয়াহাটিতে যেটা একটা আমাদের নির্বাচনে গিয়ে আমাদের একটা কার্যসূচি ছিল, হুম, হুম, সেখানে আমাকে প্রোটোকলের দায়িত্ব দেওয়া হয়েছিল। সো হুম। ফ্রম আইটি তো, আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আমি আবার সুইচ করেছি প্রোটোকলে। সো বিভিন্ন, যখনই পার্টি যেটা দায়িত্ব দিয়েছে সেটা সঠিক রূপে পালন করতে চেষ্টা করেছি। এবং আজকে বিগত আমাদের যেটা কমিটি ছিল, আমি হুম, ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্যিকের সম্পাদকের দায়িত্বই ছিলাম। হুম। তো পার্টি যেভাবে যেখানে দায়িত্ব দিয়েছে সেটা সঠিক রূপে কিভাবে পালন করতে পারি, সেটা একজন কার্যকর্তা হিসেবে সেটাই দায়িত্ব বলে ভাবি। আপনি বলছেন যে আপনি দীর্ঘদিন থেকে বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে, এবং নানা সময় নানা গুরুদায়িত্ব পালন করেছেন, এবং বিগত দিনে অমিত শাহর প্রথম আগমন আসামে, সেই সময় আপনি বিজেপির প্রটোকল হ্যাঁ, বিভাগে ছিলেন, ছিলাম। এবং বর্তমান আসছেন বা যে অমিত শাহের যেটা আগমন আবার আসামে এবং হুম, আপনার বিধানসভায়, হুম, কাটিগড়া বিধানসভায়, এবং দেখা যাচ্ছে যে বিওপি যেটা নিয়ার নাতানপুর, না, সেই জায়গায় আসছেন, আপনার অনুভূতি বা অনুভব সেটা নিয়ে আপনি কি বলবেন? মানে লাইক থিংস হ্যাভ চেঞ্জ, যখন উনি প্রথম আমাদের প্রেসিডেন্ট ছিল তখন মানে আমি সেটাই বলতে চাইছি, সেই সময় গুয়াহাটিতে, হ্যাঁ, সেই আজকের সময় দিনে গুয়াহাটিতে আপনার ধরে নিন আপনার নিজের দিগম্বর, নিজের আপনার হোম সমষ্টি। টাউন, ঠিক আছে, এক্স্যাক্টলি। কি বলবেন? সো তখন যখন গুয়াহাটিতে ওনাকে পেয়েছিলাম, তখন তো আমিও একটু ছোট ছিলাম, হুম, হুম, তখন পলিটিক্যাল মেচুরিটি হতে ছিল না। হুম, তখন রাজনীতি ঢোকার পর জিনিসগুলো দেখতাম, বড় বড় লিডার্সের সঙ্গে যখন এরকম পরিচয় হতো, অবভিয়াসলি এজ এ ইউথ একটা এক্সাইটমেন্ট থাকে হুম, যে আগামী দিনে হয়তো কিভাবে জনসাধারণের কাজ করব। হুম, আর এবং যেহেতু অমিত শাহ একটা, ইজ এ টপ মোস্ট লিডার, আমরা সবাই জানি। হুম, এসবি, এখন উনি হোম মিনিস্টার, যখন হুম, পার্টির হুম, প্রেসিডেন্ট ছিলেন, তো ওনাকে আমরা এজ এ আইডল হিসেবে ফলো করতাম, এজ এ হুম, ইন্সপিরেশন হিসেবে ফলো হুম, করতাম। হুম, কালকে উনি আমাদের নাতানপুর কাটিগড়া বিধানসভা সমষ্টিতে উনি আসছেন। তো আশা করি যে 10-15 বছর পরে আবার ওনার সঙ্গে একটা দেখা হবে, হুম। আশা করি। সেটা একটা, একটা অন্য একটা অনুভূতি, একটা এবং নিজের ঘরের পাশেই বলতে ঘরের গেলে। পাশে বলতে গেলে। তো সেটা অন্যকে একটা, বলতে পারেন একটা, কি বলবো আমি, ইটস লাইক টোটাল একটা ডিফারেন্ট একটা থিং, মানে একটা এক্সাইটমেন্টও আছে আমাদের কার্যকর্তার মধ্যে, এক্সাইটমেন্টও আছে, স্পেশালি ইউথসদের মধ্যে আছে। তো সেটাই আরকি। দলটাকে কিভাবে মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা যেটা দল থেকে অ্যারেঞ্জমেন্ট? দল থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা জানি আগামীকাল উনি যে আসছেন, এটা একটা ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের, যেটা আমাদের ভারত সরকারের যেটা একটা প্রোগ্রাম লঞ্চ করেছিল, সেটার মাধ্যমে উনি বর্ডার এরিয়াতে যেগুলো ভিলেজ আছে সেগুলি আরো উন্নত করার জন্য, আরো সিকিউর করার জন্য এই ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামটা কালকে উনি এসে এখানে অংশগ্রহণ করবেন। এবং এখানে আমাদের প্রায় 50 থেকে 1 লক্ষ মানুষ হওয়ার আমরা এক্সপেকটেশন আছে আরকি আমাদের। আমরা আশা করছি 50 থেকে 1 লক্ষ মানুষ হবে। সেই পর্যাপ্ত ব্যবস্থা আছে পর্যাপ্ত মানুষের? ব্যবস্থা হয়েছে ইতিমধ্যে। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বরাকের মাননীয় বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী শ্রী হুম, কৌশিক হুম, রায় হুম, মহাশয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী, উনার, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আসার কথা আছে, উনি কন্টিনিউয়াসলি ভিডিও কলিং এর মাধ্যমে, এবং আমাদের মাননীয় এখানে মন্ত্রী কৌশিক রায় যিনি আছেন এই হুম, দায়িত্বতে, হুম, উনি হুম, হুম, রিভিউ গুলা নিচ্ছেন। হুম, হুম। ডিসি অফিসে রিভিউ গুলা হচ্ছে, এবং উনি ফিল্ডে এসেও আমাদের কার্যকর্তার সঙ্গে হোক বা প্রশাসনের সঙ্গে হোক, যেটা আবশ্যকতা জিনিসগুলো যেগুলো করতে লাগে একটা হুম, মিটিং এর হুম, জন্য, হুম। সেগুলা উনি চালিয়ে যাচ্ছেন। ঠিক আছে। প্রসঙ্গ হচ্ছে 26-এর নির্বাচন, এবং আমরা শুরুতেই বলেছি যে যে প্রার্থীর তালিকা সাধারণ জনতা দেখেছেন, তারপরও কিন্তু আরো 2-1 জন ব্যক্তির প্রার্থীর আত্মপ্রকাশ ঘটেছে, যেটা আমরা দেখতে পেয়েছি বা বহিঃপ্রকাশ। সেই সুবাদে বলবো যে আপনার যে টিকিট নিয়ে চাওয়া পাওয়া প্রত্যাশা যেটা, সেটা কেন?
কি উদ্দেশ্যে মানে আপনি টিকিট চেয়েছেন? মানে একটা কথা আপনাকে বলতে চাই, যখন যেই দিন থেকে ভারতীয় জনতা পার্টি করেছিলাম হুম, কোনোদিন ভাবিনি যে কোনোদিন এই টিকিট চাইবো বা হুম, টিকিটের জন্য প্রত্যাশী হিসাবে হুম, এসে করব বা এপিল করব বা অ্যাপ্লাই করব। তো আজকে আমরা ভারতীয় জনতা পার্টি একমাত্র এই জন্য করেছিলাম যে আমাদের যেটা সনাতনী সমাজ, হুম, এবং আমরা সবসময় বলি যে ভারতবর্ষকে একদম পরম বৈভবশালী রাষ্ট্র বানানোর যেটা আমাদের চিন্তাধারা, সেটা নিয়ে করেছিলাম। আর ভারতীয় জনতা পার্টিতে আমি একজন কনিষ্ঠ কার্যকর্তা হিসাবে, হুম, একজন ইউথ হিসাবে, হুম, যখন সিএম স্যারে বললেন যে ইউথরা পলিটিক্সে অ্যাক্টিভলি ইনভলভ হতে লাগে, হুম, যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত আছে বিগত 14-15 বছর থেকে। হুম, এবং যখন সিএম স্যারে বললেন যে ইউথরা দে শুড কাম আপ ইন অ্যাক্টিভ হুম, পলিটিক্স, হুম, হুম, তখন টিকিট চাইবো চাইবো না সেই জন্য রাজনীতি কোনোদিন করিনি, এবং হুম, বিজেপি এই জন্য করিনি যে টিকিট প্রত্যাশী হব কোনোদিন। বিজেপি করেছি, বিজেপি অন্তর থেকে ভালো লাগতো। হুম, হুম, ঘরেও একটা, যখনই ছোট ছিলাম তখনও মা পাপা যারা ছিল, বাবারা হুম, ছিল, হুম, ওরা সবসময় অটল বিহারী বাজপেয়ী দেবকে, আমার প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন, ওনাকে ফলো করতেন, হুম, ওনার আইডিওলজিটা ফলো করতেন। হুম, হুম, যেটা আমাদের একটা হিন্দুত্ব চিন্তাধারা, হুম, সনাতনী চিন্তাধারা। হুম, সেই জন্য আমরা বিজেপি করেছি। আর বিজেপি করেছি সেটা নয় যে টিকিট লাগবেই বলে। হুম, হ্যাঁ, টিকিট আজকে আপনি যদি দেখেন আমাদের পুরো আসামে হুম, অ্যারাউন্ড আমাদের 65 to 70 লাখ কার্যকর্তা, রেজিস্টার্ড কার্যকর্তা হুম, আছে ভারতীয় জনতা পার্টির। হুম, আমাদের 126টা সমষ্টি আছে। হুম, সবাই অধিকার আছে টিকিট প্রত্যাশী হওয়ার বা টিকিট পার্টিকে আবেদন জানানোর। হুম, সিমিলারলি আমাদের, আমি যদি কাটিগড়া সমষ্টিতেই বলি, স্পেসিফিকলি আপনাকে যদি আমি বলি, হুম, আমাদের কাটিগড়া বিধানসভা সমষ্টিতে অ্যারাউন্ড 46 লাখ রেজিস্টার্ড কার্যকর্তা আছে আমাদের। হুম, সো এই 46 লাখ রেজিস্টার 46,000, সরি, হুম, 46,000 যে রেজিস্টার্ড কার্যকর্তা আছে, হুম, সবারই অধিকার আছে টিকিট চাওয়ার। হুম, তো এটা ফান্ডামেন্টাল রাইট, হুম, সবারই হুম, ডেমোক্রেটিক্যাল রাইট। তো সেটাতে ইসে নেই। আর যেটা আপনি, আমার টিকিট চেয়েছি পার্টিকে, হুম, কেন? সেটা কেন চেয়েছি? হুম, যখন থেকে দেখলাম অ্যাক্টিভ পলিটিক্সে পার্টিসিপেশন হয়েছে, হুম, হুম, এবং গতবারও যখন স্টেট সেক্রেটারি ছিলাম, হুম। যখন বিভিন্ন অঞ্চলে, আসামের বিভিন্ন অঞ্চলে, এবং স্টেট ভারতবর্ষেরও সেক্রেটারি অর্থাৎ? আসাম রাজ্যে যুব মোর্চা যখন স্টেট সেক্রেটারি হুম, ছিলাম, দলে বিভিন্ন জায়গায় পাঠিয়েছিল। হুম, ত্রিপুরাতে পাঠিয়েছিল, মেঘালয়তে পাঠিয়েছে, হুম, বিহারে হুম, হুম, পাঠিয়েছিল, হুম, হুম, দিল্লিতে হুম, পাঠিয়েছিল, হুম, এবং ভারত আমাদের আসামেরই বিভিন্ন, এ আমি যদি উদাহরণ হিসাবে আপনাকে বলতে চাই, হুম, হুম, গতবার যেটা আমাদের বাই ইলেকশন হুম, হুম, হয়েছিল হুম। আমাদের ধলাই? যোরহাটে, যোরহাট আচ্ছা। যোরহাটে, সেখানে আমাকে দিয়েছিল, আমাকে আর দীপায়ন চক্রবর্তী, শিলচরের মাননীয় এমএলএ, উনি কনভেনর ছিলেন, আমি কো কনভেনর ছিলাম। তো আমাদেরকে দিয়েছিল মোরিয়ানি সমষ্টিটা। তো মোরিয়ানি সমষ্টিতে দেখেছি ওখানেও আমাদের অনেক, আমাদেরকে দেওয়া হয়েছিল, বিকজ ওখানে মোরিয়ানিতে অনেক আমাদের বাঙালি মানুষ আছে। হুম, সো একটা ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন ইজি হয়, সেই জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল। তো সেখানে গিয়েও দেখলাম যে মানুষ বিজেপি করে একটা জিনিস অনুভব করেছি যে আমাদের একটা জিনিস দল থেকে শিখেছি, যে আমরা সবসময় অন্তোদয় যেটা বলি, হুম, হুম, সমাজের শেষ ব্যক্তিকে হুম, কিভাবে প্রথম শ্রেণীতে আমরা আনতে পারি, হুম, সেটার জন্য আমরা বিজেপি করেছি। আর বিভিন্ন, যখন নিজেও যখন সমাজের হয়ে কাজ করছি, যখন বিভিন্ন অঞ্চলে যাই, গ্রাম অঞ্চলে যাই, মানুষের যেটা কষ্ট বেদনা, সেটা দেখলে নিজেরও খারাপ লাগে। আর সেরকম নয় যে খালি বিজেপিতে, আমরা সবসময় বলি প্রথম আমরা রাষ্ট্র, হুম, তারপর আমাদের দল, তারপরে ব্যক্তি। হুম, এই জন্য বিজেপিতে কোনো ব্যক্তির কোনো প্রাসঙ্গিকতা নেই, কোনো রেলিভেন্স নেই হুম, ব্যক্তির। হুম। যদি রেলিভেন্স আছে, সেটা প্রথম হয়েছে আমাদের রাষ্ট্র, তারপরে দল, তারপরে ব্যক্তি। আপনি বলেছেন যে অটল বিহারী বাজপেয়ী বা সেই সময়ের যারা নেতৃত্বে ছিলেন ভারতবর্ষের বিজেপির উচ্চস্তরীয়, আপনি দেখেছেন, শুনেছেন, জেনেছেন। উনাদের আদর্শ সম্বন্ধেও আপনার জানা আছে। ঠিক আছে? সেই সুবাদে আমাদের প্রশ্ন থাকবে যে আপনি বিজেপির অনেক পুরনো কর্মী আমরা জানি। ঠিক আছে? এবং বিজেপির একটা নীতি আদর্শ রয়েছে এবং নীতি আদর্শ দলের প্রার্থী তালিকায় এখনো দলে যোগ না দেওয়া কমলাক্ষ দে পুরকাস্তের নাম অন্তর্ভুক্তি হয়েছে। যে প্যানেল লিস্ট গিয়েছে আমরা গণমাধ্যমে দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি। নিশ্চয়ই আপনিও সেটা নিয়ে অবগত আছেন। আহ এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এটা কি বিজেপির আদর্শ পরিপন্থী নয়? আমি সেটাই আপনাকে বললাম যে ভারতীয় জনতা পার্টিতে কোনো ব্যক্তির মানে কোনো রেলিভেন্স নেই, কম। হুম, প্রথম রাষ্ট্র, তারপরে পার্টি, তারপরে হুম, ব্যক্তি। হুম, এখন আমি একজন কনিষ্ঠ কার্যকর্তা হিসাবে, হুম, আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে যে, দলে শিখিয়েছে হুম, যে নেতৃত্বের উপরে বিশ্বাস করতে লাগে। হুম, যারা নেতৃত্বে আছে,
আমি তো একজন কনিষ্ঠ কার্যকর্তা। আমার হয়তো এই অধিকারটা, আজকে যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন, সেই অধিকারটা হয়তো রিপ্লাই দেওয়ার মতো নেই। বিকজ এই জন্য নেই, বিকজ দলে যেটাই সিদ্ধান্ত নেবে ভেবেচিন্তে নেবে, কিছু ভেবেই দলে সিদ্ধান্ত নেবে। আজকের দিনে আপনি যার কথা বললেন যে আমাদের যার কথা অর্থাৎ আমি বলছি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। হ্যাঁ, উনার কথা যে বললেন, উনার কথা যে মানে বর্তমানে একটা চর্চার বিষয় হ্যাঁ, সৃষ্টি হয়েছে, চর্চার কেন্দ্রবিন্দু সৃষ্টি হয়েছে কমলাক্ষ দেবপ্রকাশকে নিয়ে, যে একজন ব্যক্তি বিজেপিতে জয়েন করে নাই, তার পূর্বে উনার নাম প্যানেল লিস্টে গিয়েছে। এবং সেটা আপনি বলছেন যে আপনি বিজেপির শ্রদ্ধেয় যিনি প্রয়াত অটল বিহারী বাজপেয়ী বিজেপি দেখেছেন, আদর্শ শুনেছেন, যে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, মুরলীমোহন যোশী সেই সময়ের যে বিজেপি, সেই বিজেপির আদর্শ আর বর্তমান আদর্শের সাথে আপনি কি বলবেন? যে জায়গায় একজন ব্যক্তি বিজেপিতে জয়েন করলেন না, বিজেপি ওনাকে অ্যাকসেপ্ট, ভারতীয় জনতা পার্টির প্যানেল লিস্টে নাম ঢুকলো। আদর্শ আইডিওলজি যেটা ছিল, সেটা আছে, সেটা চিরকাল থাকবে। সো ভারতীয় জনতা পার্টি নিজের আইডিওলজি ব্যক্তির জন্য কোনোদিন কম্প্রোমাইজ করে না, না করেছে। আপনারা হয়তো বিগত দিনে দেখেছেন, ব্যক্তি নিয়ে দলে কিন্তু কোনোদিন কম্প্রোমাইজ করে না, আমি সেটাই বলছি। আর আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়কের কমল আমাদের কমলেক্ষ দেব প্রকাশের কথা যেটা আপনি বলছেন, সেটা আমি আপনাকে বলছি, যেহেতু আমি একজন কনিষ্ঠ কার্যকর্তা, আমার থেকে বরিষ্ঠ কার্যকর্তারা আছে পার্টিতে, আমার থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা আছে, ঠিক আছে, যারা অনেক বছর পার্টিকে দিয়েছেন, অনেক বছর আছে আমাদের। আপনিও তা থেকে কম নয়, ব্যতিক্রমী নয়, না, যেহেতু আপনার ব্যতিক্রমী নয়, একটা legacy আছে এই কিন্তু এজ এ বিজেপির ইয়াংস্টার, সাথে। এজ এ ইয়াং ইউথ, মেবি আমার পার্টিতে বয়স হয়েছে, আমিও পার্টিতে যোগদান করার পর আমার অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমার থেকে বয়সেও তো আমার থেকে বয়সে যারা ব্যক্তিরা আছেন এবং বরিষ্ঠ নেতারা আছেন আমাদের পার্টির, এই সিদ্ধান্তটা আমি ওদের উপরে ছেড়ে দিয়েছি। সেটার উপরে আমি কোনো মন্তব্য দিতে চাই না, এই জন্য চাই না, বিকজ আমি আপনাকে বললামই, এজ এ কনিষ্ঠ কার্যকর্তা হিসেবে কয়েকটা জিনিসে আমাদের পার্টির কয়েকটা নর্মস রেগুলেশনস কয়েকটা থাকে, কয়েকটা আমাদের বান্ধন থাকে, সেই জন্য আমি দিতে চাই না। আর দেখেন, পার্টি এজ এ আইডিওলজিক্যাল বেসড পার্টি, আপনি আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন এখন, সেই প্রশ্নটা আমার উপরের নেতৃত্ব তারা যে আছে, সেটা সঠিকভাবে আপনাকে উত্তর দিতে পারবেন, সেটাই আমি আপনাকে বলতে চাই আজকে। আচ্ছা ঠিক আছে, আপনি রাজি নয় সোজাসুজি বুঝতে পারছি এই ব্যাপারে মন্তব্য করতে, ঠিক আছে। যেহেতু আমরা দেখছি যে কাঠিগোড়ায় যে প্রার্থীর তালিকা গিয়েছে বিগত দিনে 6 জনের গিয়েছে নাম, ঠিক আছে। তো আমার জানা মতে কাঠিগোড়া থেকে 6 জনের নাম গুয়াহাটিতে গিয়েছে, নিশ্চয়ই আপনি জানেন সেই 6 জনের নাম, এবং সেই তালিকায় আপনি নেই, ঠিক আছে। পরবর্তী সময় আপনাকে আমরা দেখেছি গণমাধ্যমে, এবং এই অবস্থায় আপনি টিকিট পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? পার্টিতে এখন 6 জন যে ব্যক্তির নাম গেছে, আমি সেটাই বলছি। পার্টিয়ে আজকের দিনে আমি বললাম, আমাদের কাটিগড়া বিধানসভা সমষ্টিতে আমাদের প্রায় 46,000 আমাদের কার্যকর্তা আছে, রেজিস্টার্ড কার্যকর্তা, যে অ্যাক্টিভ কার্যকর্তা আমাদের, যাদের অ্যাক্টিভ মেম্বারশিপ আছে। আজকের দিনে হয়তো যে 6 জনে আমাদের জেলাতে ওদের বায়োডাটা জমা দিয়েছে, বা আমি যেটা বলা হয়েছিল আমাকে যে যেহেতু আমি আমাদের রাজ্যিক টিমে আমি আছি, তো আমাকে বলা হয়েছিল যে তুমি যদি নমিনেশন মানে বায়োডাটা দিতে চাও, তুমি এসে দিতে পারো আর কি, আমাদের রাজ্যিক যেটা অফিস আছে সেখানে দিতে পারো। বিকজ এখান থেকে অনেক মানুষ যাবে, রাজ্যিক সভাপতিকে দেবে, মিডিয়ামটা তো একই পার্টি। এখানে আমার ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলাও একই পার্টি, আমাদের যেটা গুয়াহাটিতে আমাদের যেটা রাজ্যিক অফিস সেটাও একই পার্টি। সো জিনিসটা ইট উইল জাস্ট ক্যারি অন, এক অফিস থেকে আরেক অফিসে ক্যারি অন হবে, বাকি দলের সিদ্ধান্ত নেবে। আর আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে আমি টিকিট প্রত্যাশী হিসাবে যে আমি কনফিডেন্ট এনাফ কিনা আমি টিকিট পাবো, কতটুকু আশাবাদী? আশাবাদী ইন সেন্স, দেখেন, মানুষের এই ভবিষ্যৎটাই হচ্ছে, মানে আই মিন দা ওয়ার্ল্ডে হচ্ছে ইচ্ছে, মানে একটা আশাবাদী জায়গায়, আমরা যদি আশা না করি নেক্সট কি হবে সেটা তো আমরা জানি না। আশা প্রত্যাশা সব ক্ষেত্রেই সবার জীবনে থাকে, সবার জীবনে থাকে। হোপ ইজ দ্য আলটিমেট ট্রুথ, না? উইদাউট হোপ তো কিছু থাকে না। তো সেটাই আর কি। সেই জায়গায় আপনি কতটুকু আশাবাদী? মানে দেখেন, আমি আমার কাম করছি, দলের কাজ চালিয়ে যাচ্ছি, করছেন? আমি সংগঠন বৃদ্ধি করতে কাজ করছি। বিগত দিনেও বন্যার সময় হোক, আমাদের কোভিডের সময় হোক, বা বিভিন্ন পার্টির, আর আমি একটা জিনিস কি, আমি সংগঠন শুধু আমি টিকিট পাওয়ার জন্য করিনি। আগে বিগত দিনে বিধানসভা চরণাতপুর জিপি, আপনি জানেন আমার যেটা গৃহ জিপি চরণাতপুর জিপি, সেটা বিগত দিনই ছিল
বরখলার সাথে। বরখলার সাথে ছিল। হুম। তো এইবার অন্তর্ভুক্ত হয়েছে আমাদের ২০২৪ সালে যখন আমাদের হুম। এমপি ইলেকশন হলো তখন এটা অন্তর্ভুক্ত হয়েছে আমাদের কাটিগড়া বিধানসভা সমষ্টিতে। হুম। তে বিগত দিনেও আমি যখন আ অন্য অঞ্চলে কাজ করেছি, আপনি হয়তো হুম। জিজ্ঞেস হুম। করতে পারেন হুম। আগে হাইলাকান্দিতে আমাদের যেটা আমাদের পেপার মিল ছিল, হুম। আ সেইখানে বিপিসিএল এর যেটা এখন বন্ধ হয়ে গেছে সেটা হুম। পেপার মিলে অনেক ছেলেরা ছিল। ওরা ৫ গ্রাম যেটা ছিল ওরা হাইলাকান্দির সঙ্গে জড়িত ছিল। তো এজ এ স্টেটে আমি যখনই কাজ করেছি অনেক মানুষ অ্যাপ্রোচ করত। তো অনেক মানুষই অ্যাপ্রোচ করে, অনেক ইয়ুথসরা অ্যাপ্রোচ করে আমাকে বলত যে, "দাদা আ কারোর মানে টেম্পোরারি চাকরি লাগে হুম। বা কাউকে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে যদি পারা যায় বা ওখানে দেখেন কালকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসছেন সিএম ট্রিপল এর যেটা আপনি হুম। দেওয়া হবে হুম। ৳১,০০,০০০ করে। হুম। সেটাও গতবার আমি শুধু আমার সমষ্টি বলেই নয়। হুম। আমি করিমগঞ্জের প্রভারী ছিলাম একবার ৪ টা ট্রামের জন্য। ফর অ্যারাউন্ড ১০ বছরের জন্য আমি প্রভারী ছিলাম। তো যাকে যে সময় পারি আমি মানে সাহায্য করতে চেষ্টা করি, হেল্প করতে চেষ্টা করি। বিকজ দেখেন পৃথিবীটা অনেক ছোট পৃথিবী। ইটস এ স্মল ওয়ার্লড আমরা বলি। হুম। তো সবে একজন একজনকে হেল্প করে, একজন একজনকে সাহায্য করে চললেই তো ভালো। সেটা আমি ভাবি পৃথিবীর আরকি। স্বপ্ন, কিন্তু মানুষ তো আর স্বপ্ন ছোট থাকে না। মানুষ স্বপ্ন দেখাটা তো সবারই অধিকার আছে। হুম। স্বপ্ন আমিও হয়তো দেখেছি। হুম। তো আজকের দিনে যখন বিগত দিনে আমাদের বরখলা বিধানসভাতে ছিলাম, তখনও গতবার আ রাজ্যিক যুব মোর্চার সম্পাদকের দায়িত্বতে ছিলাম। ২১ এ হুম। তখন সম্পাদক হইনি। ২১ এর আগে ২১ এ আমি সম্পাদক হয়েছি। তার আগে আমি সোশ্যাল মিডিয়া ইনচার্জেই ছিলাম। তখনও ভেবেছি আগামী দিনে যখন একটু পলিটিক্যাল ম্যাচুরিটি আরো হবে, হুম। তখন গিয়ে হয়তো যেগুলো কাজ আমি এখন করছি, আগামী দিনে যদি এজ এ একটা যদি পিপল রিপ্রেজেন্টেটিভ হিসাবে যদি হুম। কাজ করতে পারি, তখন মানুষের সমাজের বিভিন্ন স্তরের মানুষের আমি কাজ করতে পারবো। আর কখনো যখন গ্রাম অঞ্চলে যাই, মানুষের যখন প্রত্যাশা আকাঙ্ক্ষা দেখি তো ইচ্ছা করে যে আরো কারোর জন্য কিছু করি। যতটুকু পারি নিজের পক্ষ থেকে হোক, সরকারি পক্ষ থেকে হোক। আমরা দলীয় পক্ষ থেকে we are just a medium সরকার আর দলের। তো ওই সরকার আর দলের যে ব্রিজটা আছে, হুম। সেই ব্রিজটা আমি ফুলফিল করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনি বলেছেন যে বিগত দিনে আপনারা বরখলা বিধানসভা সমষ্টির অন্তর্গত ছিলেন। আ প্রশ্ন হচ্ছে যে ডিলিমিটেশন এর পূর্বে চন্দ্রনাথপুর এলাকা বরখলা কেন্দ্রের অধীনে ছিল। আ বরখলা থেকে দুবার বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছেন। চন্দ্রনাথপুর এলাকায় কি উন্নয়নের ছাপ পড়েছে? আপনি জানেন ৭০ বছর যখন কংগ্রেসে ভারতবর্ষে রাজত্ব করেছিল হুম। এবং আমরা জানি বরাক উপত্যকার আমাদের পরিবেশ কি ছিল, হুম। বরাক উপত্যকার রাস্তাঘাট কি ছিল, হুম। বরাক উপত্যকায় কোনোদিন উন্নয়ন হয়নি। হুম। আমরা আগে যখন আমার গ্রাম থেকে আমি বলছি কালাইন হয়ে কোনো সময় আমরা বাই রোড যেতাম হুম। গুয়াহাটি বা আমার বাবা নাগাল্যান্ডে চাকরি করতো। হুম। হুম। আমরা যখন ছোট ছিলাম হুম। তখন মানে মেন্টালি আগে প্রিপেয়ার্ড হতে লাগতো যে আমরা শিলচর যাব। আপনি বিলিভ করতে পারবেন না। আমাদের আগে আমরা চন্দ্রনাথপুর থেকে শিলচর যেতে আমার প্রায় ২ ঘন্টা লাগতো। ২ ঘন্টা ১৫-২০ মিনিট লেগে যেত। সপ্তাহে শুধু একটা বাস থাকতো। রবিবার দিন একটা আমাদের বাস থাকতো। ওই বাসটা সকাল ৮ টায় রওনা হতো। বিকাল ৪ টার সময় আবার ঘুরে আসতো শিলচর থেকে। এই পরিবেশ ছিল। এখন আমাদের আফটার বিজেপি সরকার কেম ইনটু পাওয়ার ২০১৪ থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যেটা হয়েছে, একটা ফ্ল্যাগশিপ স্কিম আমি আপনাকে বলতে চাই যেটা আপনি গ্রামের কথা হুম। 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 আ এখানে উন্নয়ন ডেভেলপমেন্ট। হুম। ডেভেলপমেন্ট এর কথা বলেছেন আমাকে। আমি গ্রামের কথাই বলতে লাগবো হুম। যেহেতু আমার বেস গ্রামে, আমার হুম। জন্ম হুম। গ্রামে। হয়তো বিভিন্ন জায়গায় থেকেছি বাট হুম। নিজের বেসটা তো কোনোদিন নেটিভ প্লেসটা তো ভুলা যায় না। হুম। সো গ্রামে যখন আমরা দেখেছি গ্রামের উন্নয়ন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দায়িত্বভার নিয়েছিলেন, হুম। তখন থেকে গ্রাম অঞ্চলের রাস্তাগুলো, যে ব্লকের রাস্তাগুলো হয়েছে, ডেভেলপমেন্টাল কাজগুলো হয়েছে। এখন আমাদের চন্দ্রনাথপুর থেকে আমি যদি বলি আমার স্টেশনের সামনে ঘর, ওখান থেকে আমার শিলচর যেতে ইট টেকস অনলি 45 মিনিট। হুম। হুম। হার্ডলি 45 টু 1 আওয়ার। হুম। হুম। হার্ডলি 1 আওয়ার যদি জ্যাম হুম। থাকে ইট টেকস 1 আওয়ার। হুম। যদি রানীঘাটের রাস্তাটা এখন একটু খারাপ হয়েছে। আমরা জানি বিগত দিনে জল জমা হয়ে যায়, ফ্লাড হয়। এইজন্য একটু খারাপ হচ্ছে। আর ওইটাও যদি কয়েকদিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আশ্বাস দিয়েছেন আমাদেরকে। আমরা বিগত কয়েকদিন আগে মেমোরান্ডাম দিয়েছিলাম এবং আমাদের মাননীয় বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় উনাকেও আমরা মেমোরান্ডাম দিয়েছি এবং আমাদের কৃষ্ণেন্দু পাল যিনি পিডব্লিউডির মন্ত্রী আমরা জানি উনাকেও আমরা মেমোরান্ডাম দিয়েছি। তো অতি শীঘ্রই এই আপনার কাজটা এলাকার কিছু একাংশ জনতার দাবি যে বিগত ৫ বৎসরে আপনাদের এলাকায় তেমন কোনো কাজ হয়নি উন্নয়নমূলক, এবং সেখানে এমএলএ ছিলেন কংগ্রেসের সম্ভবত মিসবাহুল ইসলাম লস্কর। সম্ভবত বলছি। ঠিক আছে কিনা? ঠিক আছে। আপনি তো জানেনই যে কংগ্রেসে ৭০ বছর রাজত্ব করে যদি হুম। কিছু উন্নয়ন করতে পারেনি, হুম। আর এই ৫ বছরে কি করবে ওরা?
কংগ্রেসের আপনারা রাজনীতি জানেন, শুধু সুতা কম্বলের রাজনীতি করেছে। এইভাবে এমনটা দাবি করেছেন যে ওনারা এমএলএ এর মুখই দেখেননি। না, কোনোদিন আমরাও দেখিনি কিন্তু। আমি নিজে স্থায়ী বাসিন্দা হিসেবে আমি কোনোদিন দেখিনি। হুম, এত বড় যে কোভিড গেল একটা, হুম, কোভিড মহামারী আমরা সবাই জানি। হুম, এমএলএ কিন্তু একবারও আসেনি। আর এবারও যে আমাদের, আমি ব্যক্তিগত কাউকে বলছি না, আমি কংগ্রেস দলকে বলছি। বিকজ এই দলের চিন্তাধারাটাই এরকম। এই দলে কোনোদিন মানুষের উন্নয়নের কথা ভাবে না। আজকের দিনে আমি যদি আপনাকে বলি, আমি ডেভেলপমেন্ট স্কিমের কথা বলছি। কোনোদিন কংগ্রেসে ভেবেছিল কি ভারতে জনধন যোজনার মতন স্কিম হতে পারে? কোনদিন কংগ্রেসে ভেবেছিল কি আমাদের স্বচ্ছ ভারতের মতন স্কিম হতে পারে? কোনদিন কংগ্রেসে ভেবেছিল কি আমাদের গ্রাম উন্নয়ন সড়ক এরকম হতে পারে? কোনদিন কংগ্রেসে ভেবেছিল কি আমাদের পিএম কিষানে আমরা মানুষকে সাহায্য করব? কোনদিন ভেবেছিল কি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, ডাইনামিক মুখ্যমন্ত্রী যেটা বলি আমরা, উনি 2021 সাল থেকে যখন দায়িত্ব নিয়েছে, বিগত যখন সর্বানন্দ সোনোয়ালও ছিলেন মুখ্যমন্ত্রী, হেমন্ত বিশ্ব শর্মায় যেগুলো স্কিম দিচ্ছে ইউথের জন্য আর আমাদের বিশেষ করে গ্রামের জন্য, আজকের দিন অরুণোদয় স্কিম ভাবেন তো, কয়েকজন মহিলারা এরকম ডিপ্রাইভ মহিলারা গ্রামে আছেন, ওদেরকে একদম ওদের লাইফটা একটু মানে যেটা ডেভেলপড হয়েছে। আপনি যদি গ্রাম অঞ্চল, আপনি বিভিন্ন জায়গায় যান, আপনিও দেখেন হয়তো। হুম, এগুলো স্কিমস কংগ্রেস কোনোদিন পরিকল্পনাও করতে পারে না সেগুলো স্কিমস। আর ডেভেলপমেন্টের কথা তো আপনি বাদ দেন হুম, কংগ্রেসের দিকে। দ্য পার্টি দ্যাট হ্যাজ ওয়ান্স সেড, হুম, তো প্রয়াত মুখ্যমন্ত্রী আসামের হুম, তরুণ হুম, গগৈ, উনি হুম, একটা কথা বলেছিলেন, আমার এখনো মনে আছে। হুম, আই ওয়াজ ভেরি স্টিল ইয়াং, হুম, ছোট ছিলাম তখন। হুম, 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 শুনেছি যে বরাক উপত্যকার মাটি নাকি খারাপ, সেই জন্য রাস্তা হয় না। হুম, সেটা আপনিও শুনেছেন হয়তো। হুম, তো সেইগুলো জিনিস যখন ছোট থাকতাম শুনতাম, খারাপ লাগতো। হুম, কি জন্য খারাপ লাগতো? আমরা আগে আপনারা জানেন যেটা মিটার গজ লাইন ছিল, হুম, হুম, অনেক বছর প্রায় হুম, ১.৫-২ বছর বন্ধ ছিল। হুম, হুম, তখন আমরা যখন যেতাম, আমরা বাই রোড যেতে আমরা বাধ্য হতাম। তখন একটা জিনিস খারাপ লাগতো কি, আমরা বরাক ভ্যালির মানুষরা এত ডিপ্রাইভ করে রেখেছি কংগ্রেস কি জন্য? বিকজ কংগ্রেস জাস্ট এই জন্য ডিপ্রাইভ করে রেখেছিল যে সো দ্যাট তারা চায় না যে বরাক ভ্যালির মানুষরা মেইন স্ট্রিম যেটা আমাদের ব্রহ্মপুত্র ভ্যালির হুম, যেটা ডিসটেন্সটা আছে, সেটা ওরা কোনোদিন এটা কমাতে চায়নি। আজকের দিনে আপনারা হয়তো দেখছেন যে আমাদের যেটা আ শিলচর সৌরাষ্ট্র যেটা রাস্তা, যেটা আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী স্যাংশন করে গিয়ে গিয়েছিল, হুম, সেই রাস্তাটা আগামী বহুত কম সময়ের ভিতরে উইদিন 1 মান্থ সেটা পূর্ণাঙ্গভাবে কমপ্লিট হয়ে যাবে। সেটা হয়ে গেলে আমাদের চলাচল ব্যবস্থা এবং আমাদের এখানে যে গুডসের রেট, আজকের দিনে আমরা কোনো সময় বলি যে এখানে আমাদের অ্যা যেটা গুডস থাকে, যেটা আমাদের ডেইলি ইউসেজের যেটা গুডস থাকে সেটার রেট একটু বেশি। কেন বলি? বিকজ আমাদের ট্রান্সপোর্টেশন চার্জটা বেশি। আমাদের অনেক জায়গা ঘুরে আসতে লাগে, রাস্তাঘাট ভালো ছিল না। এখন আস্তে, আস্তে উন্নত হচ্ছে। আপনারা দেখছেন যেটা হাফলং থেকে আমাদের এই রাস্তাটা গুয়াহাটি অব্দি যখন হয়ে যাবে, ডলু হয়ে যেটা রাস্তা যাচ্ছে, অনেক সুন্দর রাস্তা। এবং আ আপনি দেখেন সামনে ডলু এয়ারপোর্ট হতে যাচ্ছে, গ্রিনফিল্ড এয়ারপোর্ট যেটা আমরা হুম, বলছি। সেটা যদি হয়ে যায় একটা শুধু বরাক ভ্যালির জন্যই নয়, একটা সাউদার্ন আসামের জন্য এটা অনেক একটা আই থিংক একটা ডেভেলপমেন্টাল বিগ একটা ট্রান্সফরমেশন, একটা যেটা বলি রিফর্মেশন এন্ড ট্রান্সফরমেশন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মার যেটা স্বপ্ন, যে আসামকে আমরা ৫টা একটা রাজ্য, ৫টার মধ্যে একটা। রাজ্যের একটা হুম, রাজ্য হিসেবে আমরা উপনীত করতে পারি, হুম, হুম, সেটার দিকে আমরা কাজ করছি। হুম, আর এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কাজ করে যাচ্ছেন। আর আপনি জানেন বিগত কয়েকদিন থেকে আমি যদি বলি, আপনি দেখেন যেটা গুয়াহাটিতে, আমি এয়ারপোর্টের কথাটাই বলছি, হুম, আপনি গুয়াহাটিতে যেটা নতুন এয়ারপোর্ট টার্মিনাল যেটা হুম, ইনোগ্রেট করা হয়েছে, আমি নিজে ওখানে গিয়ে উপস্থিত, অ্যান্ড হুম, আই ওয়াজ লাইক ভেরি শক। হুম, আপনি বিশ্বাস করতে পারবেন না। ও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিল যে, "ইট উইল গিভ ইউ a very tough competition to Bangalore airport and Mumbai airport." হুম, It is actually. হুম, আমি যখন গিয়ে গিয়ে দেখলাম হুম, ওখানে এভরি মানে উইথ যে টেকনোলজিক্যাল সাপোর্ট যেটা আছে ওইখানে, ফ্রম এভরিথিং ইটস টোটালি ইকুইপড এয়ারপোর্ট এটা বলতে পারি। আজকের দিন দেখেন আমাদের এখানে এইমস আছে, মেডিকেল কলেজেস আছে। আগের দিনে কয়টা মেডিকেল কলেজ ছিল কংগ্রেসের? আগের দিনে কোনো কংগ্রেসে তো কোনোদিন ভাবেও নি হয়তো। কংগ্রেসের যারা সরকার আছে ওরা কোনোদিন ভাবেনি যে বরাক উপত্যকায় আমাদের ৫০ বছর আগে একটা মেডিকেল কলেজ ছিল, হুম, শিলচর হুম, মেডিকেল কলেজ। নেক্সট আমরা যখন ২০২১ সালে যখন আমরা আরেকটা মেডিকেল কলেজ পেয়েছি রামকৃষ্ণনগর সমষ্টিতে, হুম, রাতাবাড়ীতে হুম, যেটা হুম, ছিল। সো আজকের দিনে আমাদের ক্যান্সার হসপিটাল, হুম, শিলচরে ক্যান্সার হসপিটাল হচ্ছে, 500 বেড হুম, আমাদেরকে বেড হসপিটাল দেওয়া হয়েছে। হুম, ক্যান্সার হসপিটাল উন্নত হয়েছে। হুম, আমাদের সিভিল হসপিটালগুলো উন্নত হচ্ছে। হুম, ইউথসের জন্য আমাদের সরকারে গুরুচরণ যেটা কলেজ ছিল, হুম, এটাকে ইউনিভার্সিটিতে রূপান্তর হুম, 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 করা হয়েছে। আপগ্রেডেশন। আপগ্রেডেশন হুম, করা হয়েছে। আপগ্রেড করা হয়েছে। এবং আমাদের যেটা আপনি দেখবেন আজকাল গ্রাম মানে অঞ্চলেও, আপনার থেকে বুঝতে পারছি আপনি বলা শেষ করতে পারবেন না। হ্যাঁ, ঠিক এতগুলো আছে? ডেভেলপমেন্ট স্কিমস। কিন্তু এই জায়গায় আপনার যে দলচড়া এরিয়া বা এই যে
দোলচাড়া বিহারা যে রাস্তার অবস্থা, আপনি তো বলছেন সর্বক্ষেত্রে সরকার উন্নতি করছে, ডেভেলপমেন্ট করছে, কিন্তু আপনার এই বিহারা যে রাস্তা দৈন্য দশা, বর্ষার দিনে দেখা যায় গাড়িগুলো উল্টো পাল্টো মানে এই অবস্থায় চলে, এটার জন্য দায়ী কারা, দায়ী কে? যে জায়গায় দেখুন, উল্লেখযোগ্য যে বিজেপি সরকার আসামে 2 টার্ম যাওয়ার পথে, এবং আপনারা দাবি করছেন যে তৃতীয়বারের জন্য সরকার আবার বিজেপি গঠন করবে বলে আপনারা আশাবাদী এবং দাবি করছেন। এই জায়গায় যে আপনি বলছেন যে সরকার সব দিক দিয়ে উন্নতি উন্নতি উন্নতি, ঠিক আছে, কিন্তু আপনার বাড়ির যে রাস্তা বা বিহারা বাজার বলুন, এই যে এত অঞ্চলের যে রাস্তার দৈন্য দশা, প্রায় দেখা যায় মেইন স্ট্রিম মিডিয়াতে এই ধরনের রাস্তার এই যে বেহাল অবস্থা, দায়ী কারা, কার জন্য হচ্ছে? দায়ী তো আপনি যদি বলতে চান দায়ী কারা, তো সেটা আমরা জানি। আপনি যদি আমাদের ওইখানে আপনি ওই অঞ্চলের লোকদেরকে জিজ্ঞেস করেন যে দায়ী কারা, যে স্কিমটা অটল বিহারী বাজপেয়ী দেবে উনি যখন সরি প্রধানমন্ত্রী ছিল, মানে এই রাস্তার কাজ হচ্ছে না কেন? আমি সেটা আমি আসছি সেটাতে। যখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দেব সেই রাস্তাটা শিলচর থেকে সৌরাষ্ট্রে যেটা আমরা রাস্তা বলছি সেটা উনি স্টার্ট করেছিলেন, তারপর রাস্তাটা কেন বন্ধ হয়েছে, কে বন্ধ করেছে? কংগ্রেসে বন্ধ সেটাই করেছে। সেটাই প্রশ্ন। ডেভেলপমেন্ট ইস্যুস বন্ধ কে করে? ডেভেলপমেন্টাল ইস্যুস বন্ধ করে একমাত্র কংগ্রেসে। আজকের দিনে যেটা আপনি বলছেন যে আমাদের ডলু ডলু পয়েন্ট থেকে দোলপটা আমি বলছি, ধরে নিন আমি কালাইন অব্দি। কালাইন থেকে বিহারা হয়ে যদি হ্যাঁ, আপনার বুঝেছি বাড়িতে, আপনার বুঝেছি। যে জন্মস্থান, হ্যাঁ, জন্ম হ্যাঁ। বাড়িতে যদি যাই, সেই সময় আজকের দিনে যে রাস্তার অবস্থা এবং বিগত দিনে বর্ষার সময়, বর্ষা আসন্ন, একদম দৈন্য অবস্থা দেখা যায়। আপনি আপনি যদি দেখেন এই প্রায় দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হ্যাঁ, হয়ে যায়। বুঝেছি। এখন আপনি দেখেছেন যে রাস্তার অবস্থা তো আরো খারাপ ছিল। হুম। আমাদের সরকার আসার পরে এবং বিগত কয়েক বছর থেকে এ এত পেইসলি কাজগুলো হচ্ছে আপনি নিশ্চয়ই হয়তো দেখছেন। এত স্পিডে কাজগুলো চালিয়ে যাচ্ছে আমাদের সরকারে। কিন্তু কয়েকটা কি থাকে, একটা আগে যে কন্ট্রাক্টর ছিল এই রাস্তায় সেটা সরকারের ভুল নয়। আগের যে কন্ট্রাক্টর ছিল, এই কন্ট্রাক্টরে আমাদের সরকারের সঙ্গে যেটা ক্লজ ছিল বা সরকারের সঙ্গে যেটা টেন্ডার প্রক্রিয়া যেটা ছিল ওদের একটা শেষ হয়েছে। নতুন করে দেওয়া হবে সেটা। নতুন কন্ট্রাক্টর আসবে। যখন নতুন কন্ট্রাক্টর আসবে তখন থেকে আবার কাজটা আবার ইলেকশন আগে আমরা সম্ভবত ইলেকশন আগে হতে লাগে, সেটা আমরা পার্টির পক্ষ থেকেও জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী অবগত। ইলেকশনের আগে তো হওয়া অসম্ভব। মানে মডেল কোড অফ কন্ডাক্ট যখন নির্বাচনী হবে, আচরণ হ্যাঁ। বিধি শুরু হয়ে যাবে, তারপর কোনো ডেভেলপমেন্ট কাজ হবে না। হবে না। কিন্তু এটা তো অনগোয়িং রাস্তা। হুম। ইটস নট লাইক দ্যাট ইটস এ নিউ স্কিম। এটা তো কোনো নতুন প্রকল্প নয়। এটা একটা অনগোয়িং প্রকল্প, অনগোয়িং রাস্তা। আপনি হয়তো দেখেছেন, আপনার জারুনতলা বাজার অব্দি রাস্তাটা হয়েছে। আর রাস্তাটা দেরি হওয়ার একটু কারণ হচ্ছে যে যখন রাস্তাটা এখন আসাম মালার যেটা রাস্তা হচ্ছে, ভারত মালার যেটা রাস্তা হচ্ছে, সেটাতে যখন ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য একটু টাইম লেগেছিল। ঠিক আছে? যেহেতু ল্যান্ড অ্যাকুইজিশনের টাইম লেগেছিল, আগের কন্ট্রাক্টরের যেটা ওর টেন্ডারের যেটা টেনিউর সময়সীমা থাকে, থাকে। টেনিউরটার ভিতরে ও যতটুকু মিটার ওকে করতে বলেছিল হয়তো ও করেছে, সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারি না এখন কন্ট্রাক্টর কি করেছিল। কিন্তু আমি যতটুকু জানি আমাদের গার্জিয়ান মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া এবং মাননীয় মন্ত্রী কৌশিক রায় ওনারাও এসে রাস্তার পর্যবেক্ষণ অনেকবার করেছিলেন। আর অনেকবার করে কন্ট্রাক্টরকে স্ট্রিক্টলি বলা হয়েছিল যে আমাদের যারা জনসাধারণ আছে ওখানে জনসাধারণ অনেক প্রবলেম হয়েছিল। আর সেই উদ্দেশ্যে ডেইলি আমাদের ওই ধলচড়া বিহারা জারুনতলা মানুষরা আমাকেও এসে অ্যাপ্রোচ করে যতটুকু পারি, যতটুকু সমাধান হয়, মানে ফর টাইম বিং এই সমাধানটা আমরা করা হয়। তো এখন যেটা রেগুলারলি রাস্তায় জল মারা হচ্ছে, সেদের মানুষের কষ্ট না হোক, মানুষের যেটা ডাস্ট অ্যালার্জি একটা হচ্ছে ওই জায়গাতে সেটা না হোক, এবং প্রশাসনের সেই জিনিসটা জানে। বাট কয়েকটা জিনিস হয় কি, সরকারের প্রসেস একটা আমরা ফলো করতে হয়। সরকারের উইদাউট প্রসেস, উইদাউট টেন্ডার ফুল যখন অবধি সম্পূর্ণ হয় না তখন অবধি নেক্সট নতুন কন্ট্রাক্টর কাজটা এসে ধরতে পারবে না। সো অনেক কম একটা আমাদের যেটা বলে মিটার রাস্তা বাকি রয়েছে, সেটা আশা করি যে আগামী দিনে একদম তাড়াতাড়ি হয়ে যাবে, সেটা আমি আশা করি। আগামী দিন অর্থাৎ কি সরকার আবার গঠন করলে? সরকার তো নিশ্চয়ই গঠন হবে, এটা তো আচ্ছা। আনডাউটেডলি আমরা সরকার গঠন করছি, আচ্ছা, সেটা তো কোনো ডাউটেই নেই। আপনারা হয়তো দেখতে পারেন কংগ্রেসের তো কোনো অস্তিত্ব মানে নেই। আপনি আরো 5 বছর প্রয়োজন। 5 বছর লাগবে না, 5 আচ্ছা। বছর একদমই লাগবে না। জাস্ট বিকজ যখন মডেল কোড অফ কন্ডাক্ট কয়েকদিন পরে লেগে যাবে, ইলেকশন কমিশনে আমাদের সূচনা দিয়ে দেবে কয় তারিখ থেকে ইলেকশন নির্বাচন শুরু হবে, কত ফেসে নির্বাচন শুরু হবে। তো সেই জন্য কয়েকদিনের ভিতরে হয়তো আমি এক্সাক্ট টাইমটা আপনাকে এই জন্য বলতে পারছি না। যেটা দেখেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড পারসন। আমি যেটা হয়তো আপনাকে বলে দিতাম, যেহেতু একটা টেন্ডার প্রক্রিয়াতে চলছে জিনিসটা, সেই জন্য ইট মে টেক লিটল বিট অফ টাইম, একটু সময় নিতে পারে এটা। তো সেটাই আর কি। ঠিক আছে। যেহেতু কাঠিগড়ায় বর্তমান যে বিষয়টি নিয়ে
রাজনৈতিক মহলে উত্তাপ চড়ছে, বিষয়টি হচ্ছে স্থানীয় এবং বহিরাগত ইস্যু নিয়ে। আপনার মতামত কি এই জায়গায়? এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আম, গত 2024-এর যেটা এমপি ইলেকশন হয়েছিল, লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আমাদের এই কাটিগড়া বিধানসভার থেকে হুম। আমরা 59% ভোট শেয়ার পেয়েছিলাম। 59%, 59.2% টু 3% আমরা ভোট শেয়ার পেয়েছিলাম। হুম। কংগ্রেসে পেয়েছিল অনলি 38%। সো এই যে সেই জিনিসটা উই আর 20% এবোভ ভোট শেয়ারে। হুম। সো কাটিগড়ার জনসাধারণ, কাটিগড়ার যেটা আমাদের জনসাধারণরা আছে, ওরা ডেভেলপমেন্টাল ইস্যুতে ভোট দিবে। হুম। ডেভেলপমেন্ট হয়েছে এই জন্য ভোট দিবে। আর অন্য বিকল্পও নেই। আপনারা জানেন আমাদের এখানে যে স্ট্যান্ডিং এমএলএ এখন যে উনি আসছেন, ওনারও কোনো রোল নেই কিন্তু। আমি তো দেখি স্ট্যান্ডিং এমএলএ যিনি আসছেন, মানে আপনি কাকে বলছেন? কংগ্রেসের কথা বলছি আমি। কংগ্রেসের যিনি আমাদের বর্তমানের এমএলএ আছে কাটিগড়া বিধানসভা সমষ্টিতে, হুম। ওনার তো আমি বিশেষভাবে ডেভেলপমেন্ট ইস্যুতে কোনো খলিলুদ্দিন মজুমদার। এক্স্যাক্টলি কংগ্রেসের বলছি আমি, হুম, একটু হুম। বি প্রিসাইসলি আপনি বলছেন। সো ওনার তো কোনো রোল দেখিনি। হুম। আগে আমি সেটাই বলছি, আজকের দিনে চন্দ্রনাথপুর, ধলচড়া, হুম। সোনাপুর, হুম। কাটিগড়া বিধানসভা সমষ্টিতে অন্তর্ভুক্ত হওয়ার আজকে কত বছর হলো? অ্যারাউন্ড 1.5 years to 2 years হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে প্রায়। উনি তো একবারও এসে তো লোকাল মানুষের যেটা ইস্যু সেটা রিজলভ করেনি। সেটা আমি বলছি না, সেটা কিন্তু লোকাল পাবলিক, সাধারণ জনতা। সাধারণ জনতা, লোকাল পাবলিকটা বলছে সেটা। সো যেহেতু এই জায়গাতে আমাদের এমএলএ নেই, অনেক ডেভেলপমেন্টাল ইস্যুস আমাদের এখানে আছে। আপনারা জানেন আমাদের কাটিগড়া এখান থেকে শিলচর যেতে আমাদের একটা মানুষের 500 থেকে 600 টাকা প্রয়োজন হয়। শিলচর যাবে, আসবে, থাকবে, খাবে, ঠিক না? আর আমাদের এত রুট একটা এত দূরে যেতে লাগবে। আর কাটিগড়া সমষ্টিতে আমরা জানি 281টা আমাদের বুথ আছে, ঠিক আছে? পুলিং আমাদের 281টা আমাদের বুথ আছে। এত বড় সমষ্টি, অ্যারাউন্ড 2 লাখ 18 to 19,000 আমাদের ভোটার, ঠিক আছে? আর প্লাস আপনার কাটিগড়াটা শুরু হয় একদম আপনাদের বান্দরখাল, যেটা বান্দরখাল কাতলাচড়া যেটা বলে, কাতলাচড়া থেকে সাথে আমরা রাতাচড়া, যেখানে আমরা শেষ হই। এত বড় একটা সমষ্টি। সো সেই সমষ্টির উন্নয়নের জন্য তো আমাদের আমাদের বিজেপি সরকারের সাথে আর কোনো বিকল্প নেই। আর আপনি দেখতে যদি চান, আমাদের 2019 যেটা আমাদের লোকসভা ইলেকশন ছিল, সেটাতেও কিন্তু আমরা কিন্তু ভোট শেয়ারে কিন্তু আমরা আগে ছিলাম। আমরা 48% ভোট শেয়ার পেয়েছিলাম এবং কংগ্রেস পেয়েছিল অনলি 37% ভোট শেয়ার। বিগত আমি যদি 21 নির্বাচনে বলি, 21 নির্বাচনে হ্যাঁ আমরা বিজেপি হেরেছি এই সমষ্টির দিকে, কিন্তু আমাদের কিন্তু ভোট শেয়ারে আমরা কিন্তু কম পাইনি। বিজেপি হারার মুখ্য কারণটা কি বলবেন? আমি মুখ্য কারণটা যেহেতু আমি তখন কাটিগড়াতে ছিলাম না, তো সেটা আমি এত অ্যানালাইজ, আপনি তো রাজ্য স্তরে ছিলেন। রাজ্য স্তরে ছিলাম। মুখ্য কারণ রাজ্য স্তরে ছিলেন, তার মানে কাঠিগোড়াও আপনি দেখার ক্ষমতা ছিল তো না, আপনার। এটা ক্ষমতা ছিল ঠিক আছে, বাট যেগুলা জিনিস প্রিসাইসলি দলে যেখানে দায়িত্ব দেয় সেখানে কাজ করতে হয়। বাট এখন যদি আপনি বলেন যে আমি বিগত 21 সনের নির্বাচনটা আমি অ্যানালাইজ করতাম, সেটা আমার পক্ষে তো হবে না, সম্ভব হবে না। বিকজ আমি একটা জিনিস দেখেছি, গতবার আমরা যত ভোট পেয়েছিলাম, আমরা কিন্তু কম ভোট পাইনি। আমাদের বিজেপির যারা যারা মেইন স্ট্রিম ভোটাররা আছে, ওরা কিন্তু বিজেপির সঙ্গে আছে, ওরা সবসময় বিজেপির সঙ্গে থাকবে, ঠিক আছে? আর আমরা জানি বিজেপি সবকা সাথ সবকা বিকাশ বলে আমরা কাজ করছি, ঠিক আছে? আমাদের সঙ্গতে আমরা সবদেরকে সবসময় শেখাই যে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, ঠিক না? সর্বে ভবন্তু সর্বে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ হবে। আমরা যেটা বলি যে সবাই সুখে থাকো, সবাই সমৃদ্ধি থাকো, সবাই জীবনে যাকে সুখ সমৃদ্ধি থাকুক, সেটা সবাই জন্য সুস্থ থাকুক, সেটা আমরা আশা করি। সেই জন্য আমরা কোনোদিন এই কাটিগড়া বিধানসভা সমষ্টিতে আপনি দেখবেন যে কংগ্রেসের যেটা ভোট শেয়ার, এইবার 2024 সালে আপনি দেখতে পারেন, আমি আপনাকে বললামই, আমরা 19 সনে আমরা পেয়েছিলাম 48%। আমরা 24-এ কত পেয়েছি? 59%। কত বৃদ্ধি হলো আপনি নিজেই ভাবেন। সো মানুষ ডেভেলপমেন্টের সঙ্গে আছে, জনসাধারণ তখন বুঝে গেছেন। আমাদের যারা এখানে মাইনরিটিরা আছে, ওরাও বুঝেছেন যে কংগ্রেসের যেটা বিভাজন রাজনীতি, গত বছর ওরা বিভাজন রাজনীতি করেছেন, সেই রাজনীতি আর চলবে না। আমাদের ডেভেলপমেন্টাল ইস্যুস নিয়ে আমরা কাজ করি। বিগত আপনারা হয়তো করিমগঞ্জ দেখেছেন, আমরা যেটা শ্রীভূমি, ওখানে শ্রীভূমি সেটা আমরা জয়যুক্ত হয়েছি। কেন হয়েছি? বিকজ ওখানে জনসাধারণের জানে, ওখানে তো মুসলমান সম্প্রদায়ের লোক আছে, ওরাও জানে যে আজকের দিনে যদি একটা গ্রাম উন্নত হতে হয়, আমার যদি নিজের এলাকা উন্নত হতে হয়, আমার নিজের সমষ্টি উন্নয়ন হতে হয়, আমার জেলা উন্নতি হতে হয়, উন্নয়ন হতে হয়, একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকারের কথা, আর কোনো বিকল্পই নেই। আর কংগ্রেস তো আপনি দেখেন, আমরা যখন বিজেপি শুরু করেছিলাম 2047 সনে, যখন আমাদের ভারতবর্ষর 100 বছর আমরা পূর্তি করব স্বাধীনতার, যখন ভারত একটা পরম প্রভাবশালী রাষ্ট্রতে পরিণত হবে, নিশ্চয়ই আপনি হয়তো জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের আশা নিয়ে কাজ করছেন।
সেটা আমি আশা করি যে সেটা আমরা পূরণিত করতে পারবো। এবং আমাদের আজকের দিনে যারা ইউথসরা আছে দে আর উইথ বিজেপি কিন্তু। আপনি জানবেন যে কালকে যেটা আমি ছোট একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আমাদের কাটিগড়া বিধানসভা সমষ্টির থেকে 700 এন্ড এক্সাক্টলি আমি যদি আপনাকে বলতে যাই মোর দেন 700 ইউথসকে 700 to 800 ইউথসকে আমরা কিন্তু সিএম ট্রিপল এর ইসে দেওয়া হচ্ছে। আমাদের চেক দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকা করে। সো উই আর ক্রিয়েটিং নিউ এন্টারপ্রেনার্স। নতুন এন্টারপ্রেনার্স আছে। আজকে এই 1 লাখ টাকা দিয়ে আমি আমার গ্রামের এক্সাম্পল যদি দিই আপনাকে আমার নিজের চমারপুর গ্রামের এক্সাম্পল। কেউ কম্পিউটার দোকান দিয়ে আজকের দিনে সুন্দর মতো চলে যাচ্ছে কিন্তু। ওর জীবন চালিয়ে যাচ্ছে। আগের দিনে চন্দ্রনাথপুর মতন জায়গায় ধলচড়ার মতন জায়গায় এত স্কোপ ছিল না। আজকে 1 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী যখন দিয়েছে ওই 1 লক্ষ টাকা দিয়ে কেউ নিজের দোকান করছে, কেউ পার্লার খুলেছে, ঠিক আছে, কেউ পোল্ট্রি ফার্ম করেছে। আমার প্রশ্ন ছিল সেগুলো তো মেহবুব, যে স্থানীয় বহিরাগত ইস্যুটি নিয়ে আপনি কি বলবেন? স্থানীয় বহিরাগত ইস্যুটা হয়েছে আমি সেটাই বললাম যে আজকের দিনে যেই হবে ভারতীয় জনতা পার্টির একটা নির্বাচিত প্রার্থী হতে লাগবে। প্রার্থী নির্বাচিত তো এই হলে যে তো এই যে এই যে বিজেপির মহলে যে যে উত্তাপ চলছে, যে যেটা হচ্ছে স্থানীয় প্রার্থী যে দাবি দেখা যাচ্ছে, জোরালো দাবি উঠছে, আপনি এই বিষয়ে কি বলবেন? স্থানীয় এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে স্থানীয় প্রার্থীর দাবি, এটার যৌক্তিকতা নিয়ে আপনি কি বলবেন? সবেরই নিজের মনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমাদের এখানে কাঠিগড়া এই যে বাসিন্দা দাবি কতটুকু যুক্তিসঙ্গত? সেটাতে আমি আসছি। সেটা আমাদের কাটিগড়া বিধানসভা সমষ্টির যারা কার্যকর্তারা আছে অনেক বছর থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করে যাচ্ছেন ওনারা। পার্টিকে সেবা জানিয়ে যাচ্ছেন। হ্যাঁ? আমাদের ভারত মাতৃকে সেবা জানিয়ে যাচ্ছেন। সো সবেরই একটা আশা থাকে যে আমিও আগামী দিনে যে ইলেকশনে আমি দাঁড়াবো বা আমরা চাই যে এখানে লোকাল কেউ প্রার্থী হোক। সেটা সবের একটা কথা চলছে আপনি যেটা শুনছেন। সো এই হিসাবে স্থানীয় আর যেটা আপনি বলছেন বহিরাগত, সেটা আমি আ বিশেষভাবে অ্যাজ এ কনিষ্ঠ কার্যকর্তা আমি এটা জিনিস বেশি না বলাটা আমার জন্য ভালো হবে। এইজন্য এই যে পার্টির কার্যকর্তা আগামী দিনে কেউ পার্টিতে জয়েন করবে, পার্টি কাকে টিকেট দেবে তার সঙ্গে আমরা থাকবো। আমি আপনাকে বলছি, এই যে জয়েন করার বিষয়ে আমি যাচ্ছি না, আমি আপনাকে বলছি স্থানীয় বহিরাগত যে ইস্যু চলছে এই বিষয়টি নিয়ে আপনি কি ইস্যু বলবেন, তো বা যৌক্তিকতা, এই যে স্থানীয় প্রার্থীর দাবির যৌক্তিকতা কি? বা স্থানীয় প্রার্থীর দাবি তো একটা দেখুন, উদাহরণস্বরূপ যদি আমরা বলি, এই জায়গায় যে যে বিষয়টি নিয়ে যে রাজনৈতিক মহলে যে উত্তাপ চলছে, আমি যদি নরেন্দ্র মোদী আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী যদি বলা হয়, উনার ক্ষেত্রে উনি কোন জায়গার, আপনি কি বলবেন? বারাণসী থেকে উনি ইলেকশন বারাণসী, করেছে। ঠিক আছে, বাড়ি কোথায়? সেটা তো আপনিও জানেন বাড়ি কোথায়। আচ্ছা, সেই দিক দিয়ে আপনি কি বলবেন? ভারতের সংবিধান কি বলছে? আমি যদি এখন সংবিধানের সাথে যদি তুলনা করি, এই যে দাবি, যেটা স্থানীয় প্রার্থীর যে দাবি উঠছে, কতটুকু প্রাসঙ্গিক বা কি বলবেন আপনি? প্রাসঙ্গিক বলতে সেটাই বলতে চাই আমি। দেখেন আপনি যতই আমাকে বলুন আমি আউট অফ দ্য বক্স আমি আপনাকে রিপ্লাই দিতে পারবো না। এইজন্য রিপ্লাই দিতে পারবো না। আউট অফ দ্য বক্স বা আউট অফ দ্য আমাদের যেটা ইসে আছে পার্টির একটা বিচারধারা চিন্তাধারা আছে। আ আজকে আপনার সঙ্গে আমি এখানে এসেছি। আপনার সঙ্গে আপনি আমাকে সুযোগ দিয়েছেন যে নিজের একটা পরিচয় তুলে ধরার জন্য এবং প্রার্থী হিসেবে আমাকে এখানে ডেকেছেন। তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু যে প্রশ্নটা যে উত্তরটা আপনি আমার থেকে শুনতে চাইছেন, সেটা দেখেন নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী। উনার উনার যেটা কনটেক্সট অফ কথাটা সেটা আলাদা। আর এখানে যেটা আপনি যে কনটেক্সটে আমাকে জিজ্ঞেস করছেন সেটা আলাদা। সেটা হয়েছে গতবার আপনার হিসেবেই বলুন। সেটা আমার হিসাবে সেটাই বলছি। আমি এত বড় একটা জিনিসে আমি মন্তব্য দেওয়াটা আমার পক্ষে একটা কনিষ্ঠ কার্যকর্তা হিসেবে সেটা আমার জন্য ঠিক হবে না, সেটাই ভাবছি আমি। তো এখানে একটা মানুষের যেটা লোকাল দাবি আমি আপনাকে বলছি যেটা এখানে লোকালের একটা দাবি, লোকাল যারা আমার পার্টির কোর পার্টি ওয়ার্কাররা আছে, একটা আপনি নিশ্চয়ই জানেন, আপনি এখানেরই বাসিন্দা কালাইনে মেইনলি। তো সবাই একটা জিনিসই বলছে যে লোকাল হতে লাগে। তো যেহেতু লোকাল হতে লাগে সবাই বলছে, এখন কেউ যদি আগামী দিনে পার্টিতে দলে যদি ভাবে যে না কেউ জয়েন করবে, কেউ জয়েন করার পরে কেউ টিকেট প্রত্যাশী হতে পারে, এক্স ওয়াই যে কেউ, আমি ব্যক্তিগতভাবে কাউকে বলছি না। আর কেউ যদি ভাবে এখন যারা টিকেট প্রত্যাশী যারা আমাদের পার্টিতে বায়োডাটা জমা দিয়েছেন বা ওরা টিকেট টিকেট কি বলে টিকেট প্রত্যাশীরা যারা আছেন, তো সেটাতে আল্টিমেটলি ডিসিশন নেবে দলে। আমাদের হায়ার অথরিটিস আছে, হাই কমান্ড আমাদের আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে, আমাদের পার্লামেন্টারি বোর্ড
আছে, আপনারা নিশ্চয়ই জানেন, পার্লামেন্টারি বোর্ড আছে, ওরা এই জিনিসটাতে সিদ্ধান্ত নেবেন। তো আমি এটাই বলছি আপনাকে বারবার যে এটা একটা কনিষ্ঠ কার্যকর্তা হিসাবে আমি এই আপনি যে প্রশ্নটা করেছেন সেটাতে আমি উত্তর না দেওয়াটা ভালো বাসবো। বিকজ দেখেন, একটা থাকে লোকালি, একটা লোকাল যারা একটা আবেগ জড়িত থাকে, লোকাল এখানে যারা যারা বিজেপির কর্মীরা আছে, হ্যাঁ একটা আবেগ জড়িত আছে 100%। এভরিবডি উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট, এটা সবাই অ্যাকসেপ্ট করতে লাগবে। এটা আমাদের রাজ্যিক স্তরও অ্যাকসেপ্ট করে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও অ্যাকসেপ্ট করে, মাননীয় আমাদের জেলাও অ্যাকসেপ্ট করে। কিন্তু কি হয়েছে, পার্টির কয়েকটা জিনিস থাকে, পার্টি অনেকটা ব্রড অ্যাঙ্গেলে কয়েকটা জিনিস ভাবে, ঠিক না, অনেক বড় অ্যাঙ্গেলে কয়েকটা জিনিস ভাবে। তো সেই অ্যাঙ্গেলে যদি পার্টি ভেবে যদি কিছু ডিসিশন নেয়, সেটা দলীয় কার্যকর্তা হিসাবে আপনি সেটা কি আর কি। বলবেন, স্থানীয় প্রার্থীর যে দাবি কতটুকু বহাল থাকবে? আমি আপনাকে সেটাই বলছি, স্থানীয় প্রার্থী যেটা দাবি থাকবে সেটা তো এখন দলের সিদ্ধান্ত নেবে। দলে অবভিয়াসলি স্থানীয় আহ, প্রার্থী হিসাবে দলে ফার্স্ট প্রায়োরিটি হয়তো নিশ্চয়ই দেবে, সেটা দেবে না আমি এটা বলছি না। বাট যারা যারা এত বছর থেকে বিজেপির হয়ে খেটেছে, বিজেপির কাজ করছে, ওদেরকে তো অবভিয়াসলি প্রায়োরিটি পাঠিয়ে দেবে, সেটাতে কোনো আহ বিকল্প নেই। মিমো বাবু, আপনিও কাঠিগোড়ার স্থায়ী বাসিন্দা জন্মসূত্রে, যে আওয়াজটা উঠছে বর্তমান, যে দাবি যে স্থায়ী ভূমিপুত্র হতে হবে, এই ধরনের একটা আওয়াজ চলছে, ঠিক আছে? আহ যদি এই জায়গায় বিজেপি 21-এর মতো যদি আবার বাহির থেকে কাউকে প্রার্থী হিসেবে দেয়, আপনি এজ এ রিপ্রেজেন্টেটিভ ইউথস, ঠিক আছে, যুব সমাজের প্রতিনিধি বা বিজেপির প্রতিনিধি, ঠিক আছে, হিসাবে, এবং একদিকে দেখতে গেলে আপনিও কাঠিগোড়ার স্থায়ী বাসিন্দা জন্মসূত্রে এবং একজন টিকিট প্রত্যাশীও, যদি এই জায়গায় আবারও যদি 26-এর নির্বাচনে 21-এর মতোই যদি বাহির থেকে প্রার্থী দেয়, আপনার ভূমিকা কি থাকবে? আমার ভূমিকা থাকবে যে আমি দলের হয়ে কাজ করব। আমাদের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি একটা বনেছে, সেই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিকেও টিকিট প্রত্যাশী যারা আছে ওরাও ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে আছে, সেইভাবে আমিও ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে আছি। একদম আমাদের কাটিগড়া যেটা বিধানসভা কেন্দ্রিক আমাদের যেটা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি, সেটাতে আমিও আছি। দলে যেইভাবে যে সময় যেটা দায়িত্ব দেবে সেটা আমি পালন করে যাব। আর এটাই আশা করব যে বিগত দিনে আমরা এই অঞ্চল থেকে, আমরা আপনি যদি বিশ্বাস করেন, আমরা শিলচর থেকে অ্যারাউন্ড উই আর 10 ইয়ার্স বিহাইন্ড, 10 বছর আমরা পিছিয়ে আছি। আগামী দিনেও যদি এখান থেকে আমরা যদি ভারতীয় জনতা পার্টির এমএলএ যদি নির্বাচিত করতে পারি না, আমরা আরো উইল গো 5 ইয়ার্স বিহাইন্ড, আরো 15 বছর পিছিয়ে যাবো আমরা। সো যদি ডেভেলপমেন্টাল কাজ, সেই প্রেক্ষিতেই আপনাদের দাবি হচ্ছে স্থানীয় প্রার্থীর। এক্স্যাক্টলি, এখন স্থানীয় প্রার্থী যদি আপনি বলতে চান, দলে যাকেই দেবে, আমি সেটাই আমি আপনাকে বলছি, দলে যাকেই দেবে, আমার এজ এ ভূমিকা হবে টু বি, আপনার আমি যদি প্রিসাইসলি ওপেনলি বলি, আমার সেটাই হবে, দলে আমাকে যেটাই ভূমিকা দেয়, যেটাই রোল পালন করতে করতে আমি সেটাই করব। দলে যদি আমাকে বলে যে না তুমি বুথ পর্যায়ে গিয়ে কাজ করো, বুথ পর্যায়ে করবো, জিপি পর্যায়ে কাজ করবো, জিপি পর্যায়ে করবো, যদি বলে প্রোটোকলের কাজ করো, প্রোটোকলের কাজ করবো, আমার ভূমিকা সেটাই থাকবে। আচ্ছা, ঠিক আছে। যেহেতু আপনি বলছেন যে সম্মানীয় যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী আসামের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আপনি বলছেন যে আজকের দিনে উনি যুব প্রজন্মকে অনেক প্রাধান্যতা দিচ্ছেন, প্রায়োরিটি দিচ্ছেন, নানা ধরনের স্কিম হোক বা নানা ধরনের বিষয়ের দিক দিয়ে, ঠিক আছে? তো এই যে কেন্দ্র এবং রাজ্য সরকার যুব প্রজন্মের জন্য গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি ভেরিয়াস স্কিম, এই সেই এই টিকিট বন্টনে কি যুব প্রজন্মের ইস্যু প্রাধান্য পাবে? অবভিয়াসলি পাবে, কেন পাবে না? আপনি আমি যদি উদাহরণ হিসেবে আপনাকে বলি যে আমাদের আজকের দিনে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট পার্টির শ্রী নিতিন নবীনজি, উনি আজকে আসাম ভ্রমণে উনি এসছেন, উনি ডিব্রুগড়ে মিটিং করছেন, আপনি দেখেছেন। উনি যখন আমাদের ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন, ওনার সঙ্গে দেখা হয়েছিল আমাদের একটা গুয়াহাটি একটা সভায়। উনি তখন জেনারেল সেক্রেটারি দায়িত্বে ছিলেন। হি ওয়াজ লাইক অনলি অ্যারাউন্ড, ওনার বয়স কত হবে, অ্যারাউন্ড 35 to 34 হবে। নাও ওনার বয়স হিজ অ্যারাউন্ড 45ও হয়নি, ঠিক না? উনি ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট, যেখানে ভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার মানে পিতৃ হিসাবে বয়স ওনার, নরেন্দ্র মোদী। সো পার্টিতে এটা ইউথসদেরকে সবসময়, পার্টির সবসময়, আমাদের ভারতীয় জনতা পার্টিতে ইউথসকে সবসময়, ইউথস আর মহিলাদেরকে সবসময় এম্পাওয়ার করে পার্টি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা আপনি যদি উদাহরণ হিসেবে বলতে, আমি আপনাকে বলতে চাই, গতবার এজ এ ইয়াং ফেস আমি সেদিন আমি একটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ইন্টারভিউতে দেখেছিলাম, তরঙ্গ গগৈ, যিনি এখন নাহারকোটে বিধানসভার উনি এমএলএ। সো উনিও অ্যারাউন্ড অনেক ইয়াং ইয়াং এজে, উনি আগে যুব মোর্চাতে ছিল, স্টেট কমিটিতে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। উনি গতবার নাহারকোটের টিকিটের নাহারকোটের টিকিট পেয়েছিলেন। তো আমাদের এখানেও এবারও অবভিয়াসলি ইউথস আর মহিলাদেরকে প্রাধান্য দেবে,
অবভিয়াসলি আমাদের সরকারে সেগুলো স্কিমস নিয়েও কাজ করছে। হুম, আজকে আপনি হয়তো দেখতে পারেন, আমি ছোট একটা জিনিস অ্যাড হুম, করতে চাই এই জিনিসে। আজকের দিনে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছিল, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর যখন দায়িত্ব নেওয়ার পর উনি ১ম বারে বলেছিল যে, "আমি ১,০০,০০০ গণে, গণে চাকরি দেব।" কেউ কিন্তু বিশ্বাস করেনি তখন। কংগ্রেসরা কিন্তু তখন একদম মানে একদম টন্ট করেছিল। কোথা থেকে ১,০০,০০০ চাকরি দিয়ে দেবে? এত ভ্যাকেন্সি পাবে নাকি? কোথা থেকে দেবে? এমপ্লয়মেন্ট জেনারেশন কোথা থেকে করবে? আমি যদি খালি গভর্নমেন্ট সেক্টরেই বলি আজকের দিনে, মোর দেন 2,00,000 চাকরি দিয়েছে আপনি। আপনি তো এই রিসেন্টলি 1,38,000 তো আমরা দেখাদেখি চাকরি দিয়েছি, হাতে যাদেরকে আপনার চাকরি তুলে দেওয়া হয়েছে। ওইটা আর সেটাও বিনামূল্যে। আপনি ভাবেন যখন রাকেশ পাল ছিলেন এপিএসসির আমাদের চেয়ারম্যান, কত টাকা নেওয়া হতো? 5 to 10 লাখ এমনি ঘরে দিতে লাগতো ওদেরকে, জাস্ট ফর দ্য প্রিলিমিনারি স্টেজে। আজকের দিনে বিনামূল্যে মানুষরা চাকরি পাচ্ছে। আজকের দিনে আমি শুধু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসামে ভাবেন। আপনি একটু সময় আগে কংগ্রেসের কথা হুম, বলেছিলেন। হুম, কংগ্রেসে দেখেন এইমসকে ওরা অপোজ করেছিল। ওরা আজকের দিনে আইআইএম আসছে, আইআইএম কে অপোজ করছে ওরা। হুম, আজকের দিনে আপনি হয়তো প্রিয়াঙ্ক খার্গে, হুম, আপনার আমাদের মাল্লিকার্জুন খার্গের ছেলের কত স্টেটমেন্ট হয়তো আপনি নিশ্চয়ই শুনেছেন, হুম, কত ভাইরাল হলো। হুম, উনি বলেছিলেন কি আসামের মতন জায়গাতে ইউথসদের ট্যালেন্ট নেই। হুম, আসামের মতন জায়গাতে ইউথসরা কিছু করতে পারবে না। কি দরকার আছে? আমরা যে সেমিকন্ডাক্টর, যে আমরা যে এখানে প্রকল্পটা এনেছি, কি দরকার আছে? হুম, ওরা তো সেই যেগুলো জিনিস বুঝছে না। 25,000 জব জেনারেশন হচ্ছে। 25 to 30,000 জব, প্রিসাইসলি আমি যদি বলি অ্যারাউন্ড 27,000 জব জেনারেশন সেটা দিয়ে। আজকের দিনে ডলোতে যখন আমাদের এয়ারপোর্ট হবে, আমরা তো স্থায়ী বাসিন্দা যারা হুম, লোকাল আছে ওরাই তো জব পাবে। হুম, ঠিক কিনা আপনি বলুন? আজকের দিনে যখন আমাদের আমি বলছি আপনাদেরকে, যারা এন্টারপ্রেনার্সরা উঠে আসছে, আজকের দিনে শিলচর থেকে আমাদের বড়খলা, কাটিগড়া বিধানসভা সব জায়গার থেকে অনেক মহিলারা ঝাড়ু বানাচ্ছে। আপনি আমাকে ঝাড়ু বানিয়ে ওরা কিন্তু অনলাইন বিক্রি করছে, অ্যামাজনে বিক্রি করছে, অনেক গভর্নমেন্ট পোর্টাল বিক্রি করছেন। সেগুলো তো আমাদের সরকারের ব্যবস্থা করে একটা পোর্টাল দিয়েছে, একটা প্ল্যাটফর্ম দিয়েছে। সেই জন্য মানুষে করতে পারছে। হুম। ঠিক না? ঠিক আছে, শেষমেশ প্রশ্নটা থাকবে, অসময়ে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন? অসমের আসামের মুখ্যমন্ত্রী হিসাবে তো আমরা জানি আমাদের একটা সাধারণ প্রশ্ন। বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, সে হেমন্ত বিশ্ব শর্মা। আমরা জানি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যেটা, হুম, উনি যেগুলো ডেভেলপমেন্টাল কাজ করেছেন, এটা অতুলনীয় জিনিস কিন্তু। হুম, হুম, এটা আই ডোন্ট থিংক সো কি আগামী দিনে কেউ যদি এটা অ্যাচিভ করতে হলেও অনেক টাইম লেগে যাবে। বাট উনি যেটা করছেন, আমি রিসেন্টলি কয়েকদিন আগে আমাদের গুয়াহাটিতে সভা ছিল, যেটা নরেন্দ্র মোদী উনি এসেছিলেন। আমরা সবাই এখান থেকে গেছিলাম। কুমার ভাস্কর বর্মার যেটা হুম, সেতু নির্মাণ হয়েছে, হুম, ইট ওয়াজ লাইক, আমি আপনি বলি ইটস ইঞ্জিনিয়ারিং মার্বেল কিন্তু, হুম, সেটা বলতে চাই। এত সুন্দরভাবে জিনিসগুলো হচ্ছে অ্যান্ড ইউ ক্যান বিলিভ, যদি আপনি যান, যে আমরা রেলি, মানে আমিও গুয়াহাটিতে আসা যাওয়া হতেই থাকে। বাট যখন আজকের দিন ১০ দিন পরে গেলে গুয়াহাটি হ্যাভ চেঞ্জড। সুন্দরভাবে আমাদের ব্রিজ হচ্ছে, ডেভেলপমেন্টাল স্কিমস হচ্ছে, ঠিক আছে? ইন্ডাস্ট্রি আসছে। আগে তো আসামে ইন্ডাস্ট্রি আসতে তো মানুষ ভয় করতো। যে আসাম ইজ এ প্লেস অফ টেরর, আসাম হুম, ইজ এ হুম, প্লেস অফ জঙ্গল, হুম, এরকম শুনতাম। হুম, আমি ধলচড়া স্কুলের কথা বলছি। একটা টিচার আমাদেরকে বলেছিল, আমার বোন এখানে পড়তো আরকি। বলেছে আসাম মে রাজস্থান থেকে ট্রান্সফার হয়েছিল। উনি বলতো যে, "আসাম মে যাউঙ্গা, জঙ্গল হ্যায়, ওয়া পে ক্যা হোগা, ক্যা নেই।" তো আজকের অনুকূল একটা পরিবেশ আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকারের যেগুলো প্রকল্প, সেগুলোর অনেক ভালো কাজ চলছে। আর আপনি ভাবেন যে, যেকোনো একটা মানুষ যখন এজ এ লিডার, ২ টা জিনিস লাগে। ভিশন অ্যান্ড মিশন। হুম, একটা মিশন, একটা ভিশন। ২ জিনিসটা ক্লিয়ার হতে লাগে। সো আমি ভাবি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, হিজ ভিশন অ্যান্ড মিশন ইজ ভেরি ক্লিয়ার। যে আসাম শুড বি ওয়ান অফ দ্য মোস্ট টপ লিডিং স্টেটস ইন দ্য কান্ট্রি। ঠিক আছে? সো উনি ওই হিসাবে কাজ করছেন। আর আমরা পার্টির দলীয় পক্ষ থেকে আমরা যতটুকু পারি ওনাকে সহযোগ আমরা করছি এবং আগামী দিনেও করব। দলীয় পক্ষ থেকে আমরা যেগুলো কাজ আমাদেরকে দেয় আমরা সেগুলো করি। আর আগেও আমি আপনাদের বলেছি, উই ওয়ার্ক এস এ মিডিয়াম। হুম, মিডিয়াম মানে একটা ব্রিজের আমরা মানে এই পার সেই পারটা আমরা যখন আমরা যেগুলা আমাদের গভর্নমেন্টাল স্কিমস বা প্রকল্প যেগুলো আছে, আমরা যখন তৃণমূল পর্যায়ে মানুষকে পৌঁছাতে পারি, সেটা কিন্তু একটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন থাকে। এবং গ সরকারি যেগুলা প্রকল্প থাকে সেগুলা কিন্তু একদম তৃণমূল পর্যায়ে যখন দিতে পারি, সেটা কিন্তু আই থিংক ইটস এ গুড জব ফর দ্য পার্টি অ্যান্ড আমাদের ইসের জন্য। সো সেটাই আমাদের আগামী দিনেও উনি কালকে আসছেন মাননীয় আমাদের হোম মিনিস্টার শ্রী অমিত শাহ জির সঙ্গে। যে আমরা জানি নাতানপুরে যেটা ভাইব্রেন্ট ভিলেজের যেটা প্রোগ্রাম আছে, সেখানে উনি এসে অংশগ্রহণ করবেন। ৫০,০০০ থেকে আ অধিক মানুষ এখানে অংশগ্রহণ করবেন। আমাদের পার্টির কার্যকর্তারা থাকবেন। আর এই স্কিমটা আমি লাস্টে আপনাকে বলছি, যেটা হুম, ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম। ওই ইনিশিয়েটিভটা সেন্ট্রাল গভর্নমেন্ট এইজন্য নিয়েছে যে, আমরা জানি যে
আসামে আমাদের আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার্স আছে, আমরা স্টেট বর্ডার্সও আছে। সো ইন্টারন্যাশনাল বর্ডার্স যেগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে আমরা তৈয়ার হতো ইন কেস অফ এনি ইমার্জেন্সি অ্যাজ এ ভাইব্রেন্ট ভিলেজ, ওই ভিলেজটা একটা উন্নত পরিস্থিতিতে থাকুক, পরিবেশে থাকুক, ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি হোক, স্কুলিং হোক, ইলেকট্রিসিটি হোক, এডুকেশন হোক, ইন্ডাস্ট্রি হোক, এভরি সেক্টরে যাকে ওই ভিলেজটা এজ এ ভাইব্রেন্ট, যেটা আমি বলি ইট শুড বি এ ভাইব্রেন্ট ভিলেজ, সেটাই। আর আগামী দিনেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মায় আশা করি যে আহ, উনি যেগুলো কাজ করছে আমাদের স্পেশালি ফর ইউথস আর এবং আমাদের এই ইউথস এন্ড মহিলাদের জন্য যেগুলো কাজ করছে, ফর এভরি সেক্টরের জন্য যেটা কাজ করছে, আগামী দিনেও তিনি সেটা আমাদের সবাই সাপোর্ট হিসাবে বা এবং দলীয় কার্যকর্তা হিসেবে আমাদের বেস্ট উইশেস আছে উনি করুক, সেটাই আমি বলতে চাই। আমি বলছিলাম বিগত দিনেও যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আসামের সিএম রিলিফ ফান্ড যেটা আমরা জানি, সেই মাধ্যমে আমি বিগত প্রায় 2 বছর থেকে 400 থেকে 450 চেক আমি ডিস্ট্রিবিউট করেছি। যখন এই চেকগুলো ডিস্ট্রিবিউট করতে যাই, বিভিন্ন ক্যান্সার পেশেন্ট থাকে, আমাদের হ্যান্ডিক্যাপ পেশেন্ট থাকে। আমি উদাহরণ হিসাবে আমি বলতে চাই, বড়িতলিতে সেদিন গেছিলাম, ওনার মা, ছেলেটার বয়স অ্যারাউন্ড অ্যাডাল্ট হয়ে গেছে, এখন অ্যারাউন্ড 19-20 বছর হবে। তো বিগত 20 বছর থেকেও বিছানায়। আর আমরা জানি আমাদের এখানে কংগ্রেসের যে এমএলএ কোনোদিন যায়নি ওনার সামনে, ওরা অনেকবার অ্যাপ্রোচ করেছে, কোনো সাড়াও পায়নি। সো আমি অনেকবার গেছি ওদের এখানে, নেক্সট টাইম যখন চেক নিয়ে গেলাম, অনেক ইমোশনাল একটা মোমেন্ট আমি আপনাকে বলতে চাই। আমি যখন চেকটা ওনাকে তুলে দিলাম আর আমি বললাম যে আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা আপনার ছেলেকে এই অনুদান হিসাবে চেকটা দিয়েছেন, মানে শি ওয়াজ লাইক ইন টিয়ার্স, উনি পুরো কাঁদছিল যে কেউ তো আসেইনি, আপনি এসছেন এবং আপনি 2-3বার অনেকবার আমি গেছি, মিটিংও গেছি, ওনার ঘরে গেছি, চাও খেয়ে এসেছি। তো উনি আমাকে বলছিল যে আমরা এই জন্য ভারতীয় জনতা পার্টির সরকার চাই যে একদম সমাজের লাস্ট শ্রেণীর ব্যক্তি, যে আপনারা এই গ্রামে গ্রামে গিয়ে ওই সমাজের এই ব্যক্তিগুলোকে আপনারা টাচ করছেন, এই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সরকার চাই, হেমন্ত বিশ্ব শর্মাকে চাই। ঠিক আছে মিমবাবু, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং যারা দর্শক রয়েছেন আমাদের সঙ্গে এতক্ষণ থেকে, আমরা আপনাদেরকেও জানাই ধন্যবাদ। আমরা এত সময় কথা বললাম মিমো দাস, রাজ্য প্রোটোকল কো কনভেনর আর সহ আহ্বায়ক বিজেপি আসাম প্রদেশ, এবং নানা রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা কথা বললাম ওনার সাথে। এবং বিশেষ করে হচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনে উনার যে প্রার্থিত্ব, সেটার বিষয়ে আমরা জানলাম কেন বা কিসের জন্য উনি সেই টিকিটের দাবি করতেন, সেই বিষয়ে উনি খোলামেলা মত প্রকাশ করলেন, এবং নানা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আমরা জানলাম। এবং আবারও জানাই আপনাকে ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং যারা আমাদের সঙ্গে রয়েছেন বাতায়ন ডিজিটালে এতক্ষণ থেকে, আপনাদেরকেও জানাই ধন্যবাদ।